নমস্কার। যাত্রাগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী দুর্গা মাতা ও সমগ্র দেবদেবীর পায়ে জানাই ভক্তির পুষ্পাঞ্জলি। সুধী দর্শকবৃন্দ, মাননীয় মাননীয়া, পুজো কমিটির সকল সদস্য এবং সদস্যদের বঙ্গদূত অপেরার পক্ষ থেকে জানাই শুভ বিজয়ার অটুট প্রীতি, মিষ্টি শুভেচ্ছা, অন্তরের উদ্বেগ করা অভিনন্দন। পালা শুরু করবার আগে কয়েকটি বিশেষ ঘোষণা। মঞ্চের আশেপাশে যদি অপ্রয়োজনীয় আলোগুলি জ্বলে থাকে অনুগ্রহ করে নিভিয়ে দেবেন। আমাদের যাত্রাপালাটি সিনেমা পদ্ধতিতে, এই পদ্ধতির জন্য যে পর্দা ব্যবহার করা হয়েছে ওই পর্দার সামনে কেউ দাঁড়াবেন না অথবা পাশ দিয়ে চলাচল করবেন না। নমস্কার, ঘোষণাগুলি এখানেই শেষ করলাম। শুরু করছি আজকের যাত্রাপালা। কি বলছিস সিদ্ধে? আরে আমাদের জমি ভয়ঙ্কর দখল করবে, আমরা বাধা দেবো না। এটা কি মগের মূল্য নাকি? আমাদের মূল্য মানে ওই ভয়ঙ্কর মাল 8 বিঘা জমি লিখে নিয়েছে। আমাদের কাছে হিতে বিপরীত হবে। শুনলে তবে তো কিছুতেই কিছু শোনো না। এটা হিতে বিপরীত হবে। আমি যাবো। কে যদি দানব করবে? তাই ভগবান, ভগবান আমার ছেলেগুলোকে ভালোই ভালোই বাড়ি ফিরিয়ে নিয়েছো ঠাকুর। আমার ছেলেগুলোকে ভালোই ভালোই বাড়ি ফিরিয়ে নিয়েছো। বৌমা, সত্যি সিদ্ধে 8 বিঘা জমিটা ভয়ঙ্কর মাকে লিখে দিয়েছে। হ্যাঁ দাদা। কেন লিখে দিল?
ধরতে টাকার বিনিময়ে জমিটা বিক্রি করে দিলে। দাদা আমি জীবনে বিয়ে শাদী করিনি, বাকি জীবনটা তোমাদের সঙ্গে কাটাবো বলে আমার ভাগের সমস্ত সম্পত্তি তোমাদের নামে লিখে দিয়েছিলাম। আর বিক্রি করার সময় জিজ্ঞেস করার প্রয়োজনটুকু মনে করলেন না। আপনি আঘাত পাবেন বলে আপনাকে কিছু বলা হয়নি, এমনকি বড় ছেলেও এ কথা জানে না। ভেবেছিলাম চাকরি পেলে সব খুলে বলবো। এখন টাকাও গেল আর 8.5 বিঘা জমিটাও। তাহলে এখন কি হবে দাদা, কি হবে? চলো চলো মা, একবার জমির কাছে যাই। আরে তাই চলুন দাদা, তাই চলুন। ভয়ঙ্কর মতো একটা নরম পিশাচ কি করতে কি করে ফেলবে। চলুন চলুন দাদা, চলুন। জমি দখলে কথা দিচ্ছে নামিয়ে কথা বল। চাকরি যেন হয়, তুমি বলেছিলে চাকরি না হলে টাকাটা ফেরত দেবে। কি বলো বাবা, তুমি ভাবলো তো ভালো। তাহলে সুরের বাচ্চা নাটক আপনার ছেলেটা আজ যে দুঃসাহস দেখালো তার পরিণত হবে কিন্তু খুব ভয়ঙ্কর। আমাকে ফাঁসাতে আপনারা যে চক্রান্ত করেছেন তার কোনো ক্ষমা নেই। আমরা ফাঁসাতে চক্রান্ত করেছি, আমাদের চাকরি দেবে বলে 20 লক্ষ টাকার বিনিময়ে বাবা জমি লেগে দেয়নি। তার কোনো প্রমাণ দেখাতে পারবেন? আমরা আপনার মতো ধূর্ত না হলেও নির্বোধ নয়। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থেকে জমি লিখে নেওয়া পর্যন্ত সমস্ত অডিও ভিডিও রেকর্ড করা হচ্ছে আমার এই মোবাইলে। এমনকি আজকে শুরু থেকে এখন পর্যন্ত সমস্ত ঘটনার ভিডিও করেছি। থানায় যাবো দেখি ভাই, আমাকে নিয়ে বাড়ি যাও, আমি থানায় যাচ্ছি। কিচ্ছু শুনে শুনে আর কিচ্ছু দেখে দেখিনি, যা হবে করতে হবে। চলো ওইদিকের মোবাইলে সব রেকর্ডিং আছে, যাতে না থাকে সেই ব্যবস্থাই করতে হবে। চল
থাকে তাহলে আমার বিরুদ্ধে কারোর কাছে তারা মুখ খুলবে না। পুলিশ এসে খুনের কারণ জানতে চাইলে বলবি তারা জিডিএস পার্টি ছেড়ে আমাদের বিপিএম পার্টিতে যোগ দিয়েছিস বলে। জিডিএস পার্টির দুষ্কৃতীরা এই খুনগুলো করে। দাদা কি বলো? ভালো করে মুখস্থ করে নে। এর বাইরে কোনো কিছু কথা বললে বাকি দুই ছেলের সাথে তোরাও কিন্তু ডেড বডি হয়ে যাবে। ডেড বডি তখন মুখে আগুন দেওয়ার মতো কেউ থাকবে না। জয় জনগণ, কথাটা মনে রাখবি। আজ ৭৬তম স্বাধীনতা দিবস। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একদম সংক্ষেপে বলি, বহু স্বাধীনতা সংগ্রামীদের রক্তের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা আমরা জীবন দিয়ে রক্ষা করব। এটা আমাদের প্রধান সংকল্প। ভারতবর্ষ মানে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম রাষ্ট্র। আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেক মানুষকে তাদের স্বাধীন মত প্রকাশ করতে দেওয়া এবং তাদের জীবনকে সুরক্ষিত করা। জয় জয় মহাকালী। হ্যাঁ, যে কথা ছিল, আমাদের শুধু মনে রাখতে হবে আমরা ভারতবাসী। সারা বিশ্বের কাছে যেন গর্ববোধ করে বলতে পারি
পরিচয় দিতে আমার লজ্জা করে। আমি কিন্তু অন্য মতে অন্য মতে। আরে 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 তোরা সব এখানে দাঁড়িয়ে আছিস দেখছি, ওদিকে মিষ্টির প্যাকেট বিলি তো শেষ হতে চলছে। মিষ্টি প্যাকেট দিচ্ছে তা কথা করে মিষ্টি দিতে হবে। প্যাকেটে 25 টাকা করে লাগতো। ও 25 টাকা, সে তো অনেক টাকা খরচ। আমার দাদা কি হতে দিল লক্ষ্মণবতী আর সে অনুষ্ঠানে এসেছে মানে তো এবার ব্যাপার হবে। এই মতো এলাহি আজ রাতে গ্রামের প্রত্যেকটা মানুষকে মাংসের জন্য ভাতও খাওয়াবে। বাপের জন্য যেন খায়নি এখন মাথা দেখবি আরে না বলে বসে দাও না বলে আপনি কাটতে পারো না আমার কথা বলে বুঝিয়ে দেবো। এই তোমরা এসো। কথা করে দিচ্ছি আমাদের মান সম্মানে একদম খেলবে না, চুপচাপ বাড়ি চলে যাও। আরে এখানে বকবক না করে যাও, ওদিকে যাও, মিষ্টি প্যাকেটগুলো নিয়ে আয়। নিয়েছো? আমি নিয়েছি 3-3টা প্যাকেট, খড়গা হয়ে গুজে রেখেছি। তোমরা আমরাও সত্যি দেবো। প্রতিমা আজকে রাতে গ্রামের সবাইকে ওই মাংসের ঝোল ভাত খাওয়াবে। কি বলে দেখ, আরে আমি তো গোটা গ্রামকে নেমন্তন্ন দিয়ে এলাম। বাবা দিদি আসবে? আজকে নয় এলো বলে। আমি হলাম বয়স্ক মানুষ, আমার সাথে ওদের ঠিক মানায় না। আমি পুরো ওই ভয়ঙ্কর বাবাজিকে বলে একটা বড় থাম্বা ওই এক বছর কষা মাংস খাবো আর বলবো বন্দে মাতরম, জয় হিন্দ। উপরে কাকা বেরিয়ে আসতে চায় তবু খাতে পারি না। চমৎকার সমাজের মানুষ স্বাধীন দেশে স্বাধীনতা দিবসে করে উঠছে স্বাধীনতার পতাকা, মাইকে বাজছে মন কাঁপানো হৃদয় জাগানো গান। তাকে ছাপিয়ে সমাজে নরপিশাচ নরখাদকেরা প্রকাশ্যে চালিয়ে গেল তাণ্ডব লীলা। মেরে দিল দুটো মানুষকে। আরে সাক্ষী নেবে যেখানে প্রশাসন থেকে মন্ত্রী আমরা তদন্তকারী সংস্থা হয়ে যায়, আরে সেখানে কার ক্ষমতা আছে এই প্রতিবাদে? লজ্জা, বড় লজ্জা হয় যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করে মানুষের মতো দেহটা দিলে, পশুর মতো মনটা দিলে কেন? এই মানুষ যদি পশুরা চিরদিন হাত পেতে ভিক্ষে চাইতে চায়, পা চাপতে চায়, তুমি মাথা উঁচু করে বলতে চাই না সেই সূর্যের দেশে লীলা চঞ্চল সমুদ্রে হায় ভগবান, এ কি দৃশ্য দেখালে গো ঠাকুর? তুমি কি পাপ করে দিলা? পুরো প্রাণী
কোনো ভাষা নেই, তুমি শান্ত আর তাদের সাহস দেখুন আগে সরকারের কাছে শেষ হয়, তারপর কলকাতা আসে আমি থেকে সব কাজে আয়োজন করি, সব কাজের আয়োজন করেছে। মা বলো তো খুনগুলো কারা করেছে? কি হলো মা? মা বলো খুনগুলো কারা করেছে? সেই দুষ্কৃতির নাম কি? আমি বলতে পারবো না। এই কি নাম রে? কালো কাপড়ে মুখ ঢাকা ছিল, চেনা যায়নি। কিন্তু গ্রামে যাওয়ার সময় কিছু মানুষ আমাকে গোপনে বললো কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, ওই মৃত দেহগুলো সৎকারে বড় অফিসার বাবা, বড় অফিসার। আমি নিশ্চিত খুনিকে সবাই জানে, শুধু ভয়ে মুখ খুলতে চাইছো না তো? আমি ঠিক খুনিকে খুঁজে বের। একটু শান্ত হও, একটু শান্ত হও, মৃতদেহগুলো সৎকারের ব্যবস্থা কর, ওদের যে আমি সহ্য করতে পারছি না। একদল খুন করে বিজয় উল্লাসে পৈশাচিক হাসি হাঁটবে, আর একদল কান্নার রোগে চোখের জলে তার প্রিয়জনদের চিতায় তুলে দিয়ে মুখাগ্নি করবে। তা আমি কিছুতেই হতে দেব না। আমার ভাই যেটু অতিরিক্ত আপনার পাঠন করি, তারা যেন আমাকে বলছে খুনি রক্ত চাই, রক্ত চাই। আজলা ভরে দেব তোদের, আজলা ভরে খুনির রক্ত। আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের কণ্ঠণ্ড আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ বিমান ভিন্ন রকমের উড়িবে না। আর ভয়ে, কিসের ভয়ে? প্রাণের
ভয়ে, তাই না? তাহলে বেঁচে থেকে যে রোজ রোজ মরতে হবে। দুষ্কৃতীরা তো এখানেই জয়ী। খুন করে ঠিক এই জন্যে দেখিয়ে গোটা এলাকাকে ভয় আর সন্ত্রাসের আবরণে ঘুরে ফেলে, প্রতিবাদীর প্রতিবাদকে স্তব্ধ করে দেয়, সাধারণ মানুষের মুখ বন্ধ করে দেয়। দুষ্কৃতীরা হামলা চালায় সেখানে যেখানে ঐক্যের সংখ্যা কম, যেখানে প্রতিবাদীর সংখ্যা কম। আমি নিশ্চিত সমস্ত মানুষ যদি একযোগে অন্যায়ের প্রতিবাদ করতে পারত, দুষ্কৃতীদের ভয়ে কাউকে পালাতে হতো না, দুষ্কৃতীদের ভয়ে কাউকে পালাতে হতো না, আমাদের ভয়ে দুষ্কৃতীরা পালাতো। আমরা তা করি না। আমরা কি করি? আমাদের পরিবারের প্রিয়জনদের প্রাণ রক্ষার ভয়ে তাকে ঘরে আটকে রেখে প্রতিবাদ করতে না দিয়ে বলি, যেখানে যা হচ্ছে হোক বাবা, তুই অন্তত যাস নে। আর একদল সাথে নিয়ে হাতে হাত মিলিয়ে খুন করছে, সংস্কার করছে, জখম করছে, নিজেদের ক্ষমতার স্বার্থের জন্য দুষ্কৃতীদের সাথে নিয়ে রিগিং করছে, ছাপ্পা মারছে, মানুষের গণতন্ত্র লুট করছে, স্বাধীনতা বিক্রি করে দিচ্ছে। একটা কথা ভালো করে মাথায় রাখবেন, আর যারা সন্ত্রাস করছেন, করাচ্ছেন এবং সন্ত্রাসের মদত দিচ্ছেন, তারা কথাটা ভালো করে মাথায় রাখবেন। সর্দি একদিন में नहीं जाती, एक दिन ये बदल हो जाएगा। उस दिन तुम ऐसे ही हो जाओगे, तुम चल जाओगे तो भी कोई तुम्हारे साथ खड़ा नहीं होगा। সেই মেয়েটা মাথায় রাখবেন। মির্জাফরের স্বার্থ ক্ষমতা দায়ের জন্য স্বাধীনতা বিক্রি করে দিয়ে কিন্তু ইতিহাসটা ঘেটে দেখুন, তার পরিণতি ভালো হয়নি। আপনাদের পরিণতি ভালো হবে না। আজ আমার জমি দখল হচ্ছে, আমার পরিবারের লোক খুন হচ্ছে, বলে এই বিপদ আমার বিপদ নয়, এই বিপদ আপনার, আপনার গ্রামের, আপনার রাজ্যের, আপনার দেশের। তাই দয়া করে নোংরা রাজনীতি করবেন, ছাড়ুন, সত্যের পাশে থাকুন। নোংরা রাজনীতি করে মানুষের গণতন্ত্র রোধ করবেন না, স্বাধীনতা বিক্রি করে দেবেন না। নোংরা রাজনীতি করার থেকে আপনাদের বাড়িতে বইয়ের মাথায় উকুন থাকলে বসে বসে বাছুন, তাতে অন্তত দাম্পত্য জীবনটা শান্তি হবে। দয়া করে নোংরা রাজনীতি করে মানুষকে সর্বহারা করবেন না, সমাজের সংস্কৃতি ভেঙে দেবেন না, গ্রামের ঐক্যকে ভেঙে দেবেন না। তাতে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মটাই যে নরকে ডুবে যাবে, দাদা পড়ে রয়েছে। যাবো। তার আগে বলতে হবে খুনগুলো কারা করেছে। কি হলো এখনো ভয়ে চুপ করে আছো কেন? আমি নিশ্চিত তোমরা জানো খুনিকে। বলো খুনগুলো। মানে এখনো প্রাণের মৃত্যু বেঁচে থাকার বড় ইচ্ছে, মানে অনন্তকাল ধরে বেঁচে থাকতে হবে, জড় পদার্থ হয়েও বেঁচে থাকতে হবে, কুকুরের মতো বেঁচে থাকতে হবে। তোমরা বাঁচো, আমি এর শেষ দেখে থাকবো। এই খরিদারের দল যদি হিম্মত থাকে আমার সামনে এসে বল, কোনগুলো কারা করেছিস? আমি। যদি আমার কোনো শুনতে ভুল না হয়, তাই আরেকবার প্রশ্নটা করবো, খুনগুলো কারা করেছে? সেই সঙ্গে আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, উনি যদি এই মুহূর্তে আমার সামনে হাজির থাকে, ইনস্ট্যান্ট কাজও আমি খুন করবো। একদম বুকের পাটা নিয়ে বলুন তো খুনগুলো কারা করেছে? একদম বুকের পাটা নিয়ে বলছি আমি। কি ছেলে মানুষ করছিস? খুনির প্রমাণটা লোপাট করে ওই পিস্তলের খুনির ফিঙ্গারপ্রিন্ট মিলবে, তোর হাতে ছাপটা পড়ে গেল। ছেলে মানুষ করে পিস্তলটা দেন। যদি পিস্তলটা না দিই আবার ছেলে মানুষ করে। আরে ওদের বলে সব মাটি হয়ে গেল। দেখুন, আমি কিন্তু আপনাদের শত্রু হয়ে এখানে আসিনি। আমি আবার বলছি, একদম বুকের পাটা নিয়ে বলছি, আমি জানি খুনগুলো কে বা কারা করেছে। জিডিএস পার্টির দুষ্কৃতীরা। তোমাদের অপরাধ, তোমরা আমাদের বিপিএম পার্টিতে যোগ দেওয়া। ছাড়বো না। জয় জনগণ, ওদের আমরা কিছুতেই ছাড়বো না। নাম কি জানো না? কি করে সবার মুক্ত কালো কাপড়ে চাপা ছিল। ও মোক্ষম প্রমাণটা আমার হাতে ছিল, কিন্তু একবারে নষ্ট করে দিলে। বুঝলাম না। দুষ্কৃতীরা যখন খুন করে বেরিয়ে যায় তখন ঘন্টা দেখতে পায়। সাথে সাথে আমি তাড়া করি, দুষ্কৃতীরা ঝোপের মধ্যে পিস্তলটা ফেলে দিয়ে পোকার পার। আমি বউ খোঁজাখুঁজি করে
তথ্যটা উদ্ধার করে আমি দাদার হাতে তুলে দেই। ফিঙ্গারপ্রিন্ট দেখে খুঁজে আমি ধরে ফেলতে পারতাম, আর সেই জন্য সেই জিনিসটা থানায় জমা দিতে যাচ্ছিলাম। কিন্তু যার পথে ভাবলাম তোমাদের পরিবারের কাছে এসে আমি একটু সমবেদনা জানিয়ে চাই। তার মাঝে খপ করে পিস্তলটা কেড়ে নিয়ে তুমি প্রমাণটা একেবারে নষ্ট করে দিলে। এমন ভুল কেউ করে? আমি ঠিক বলেছি কাকিমা, আমি ঠিক বলেছি। সত্যি ঠিক ঠিক, সবাই জানে দাদার সত্যের প্রতীক। তবে আপনারা এখন চিন্তা করবেন না, আপনারা যখন আমাদের বিপিএম পার্টিতে যোগ দিয়েছেন তখন খুনির বিচার হবেই। এই জনগণের প্রতিবাদের আগামীকাল 24 ঘন্টার বন্ধ রাখা হবে। আজ এই মৃতদেহটি আমাদের ফ্ল্যাগে জড়িয়ে আমরা গোটা এলাকায় ঘোরাবো। আমরা তো করতে দেবো না, সৎকারের জন্য বিটে দেবো শ্মশানে দিয়ে। দাদা কি বলি? মানে উদ্যমটা ভেঙে গেল তার ফলে। মানে ভেঙে গেল বলতে যখন কোথাও কোনো দুর্ঘটনায় বা রাজনৈতিক প্রতিহিংসায় মানুষ কাটারে মরে, আর সেই পরিবারে যখন কান্নার রোল ওঠে, আপনাদেরও তখন হিড়িক পড়ে সেই পরিবারগুলোর কাছে যাওয়া, সমবেদনার সমব্যথার নামাবলিটা গায়ে দিয়ে, মুখে দয়ার সাগর বিদ্যাসাগরের মুখোশ করে, আর চোখে কৃত্রিম জল, আর মনে নৃশংসতার ঘেরা করে কি সুন্দর ভদ্রলোকের মতো সেই পরিবারগুলোর কাছে গিয়ে বলেন, দয়া করে আপনারা চিন্তা করবেন না, আমরা এসে গেছি, আপনাদের পাশে আছি, সাথে আছি, খুনিকে আমরা শাস্তি দেবই। এই শুনে ওই ঘুমন্ত মানুষের দল, সর্বহারা মানুষের দল, কুলহারা মানুষের দল আপনাদের কাছে পেয়ে শেষ অবলম্বনে ভেবে আপনাদের পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে বলেন, দয়া করে আমাদের বাঁচান। ঠিক তখনই আপনাদের হিংস্র লোলুপ জিহাদকে নাচাতে কুকুর হাসিয়ে জনগণের দল, বলে গাধা জনগণের দল। এতদিনে তোরা বুঝতে পারিস এই নেতা মন্ত্রীদের ছল। আমরা তোদের বাঁচাতেও আসিনি, তোদের পাশে থাকতেও আসিনি, তোদের সাথে থাকতেও আসিনি, আর দোষীকে শাস্তি দিতেও আসিনি। আমরা শুধু এসেছি তোদের ওই মৃতদেহগুলোকে নিয়ে রাজনীতি করতে। এই মুহূর্তে মৃতদেহগুলোকে হাইজ্যাক করে নিয়ে আমরা ভোটের বাক্স ভরাতে। আর সেই সঙ্গে আমরা এটাও মনে প্রাণে চাই যে আমরা চলে যাওয়ার সাথে সাথে তোদের বাকি বংশের যারা আছি সবাই যেন নির্বংশ হয়। তোরা যত মরবি আমাদের ভোটের বাক্সগুলো তত তত্তর করে ভরতে পারবে। একদম বাস্তব চিত্রটা তুমি বলেছো, একদম খাঁটি কথা বলেছো। আমার অনেকে সেই নোংরা রাজনীতির বিরুদ্ধে। তবে তোমরা যখন চাইছো না তখন তা জোর করে কোনো কিছু করবো না। তবে আইনি পথে খুনিদের আমি শাস্তি দেবই। অন্য নেতাদের সাথে দাদার এটাই দফা। আমরা খুনি শাস্তি চাই, আমরা খুনি শাস্তি চাই, আমরা খুনি শাস্তি চাই। চল শ্মশানে চল। দেশকে আমরা শ্মশান হতে দেবো না। শ্রীকৃষ্ণর পালবর বাড়ির লোকেরা আমাদের বাড়িতে যোগ দিয়েছে বলে তার পরিবারের দুজন সদস্যকে খুন করে পালিয়ে যাবে, আমরা কিছুতেই মেনে নেবো না। সন্ত্রাসমুক্ত রাজ্য করতে আমরা বদ্ধ পরিবার। কথা দিচ্ছি খুনিদের আমরা ফাঁসিতে ঝোলাবো। কোনগুলো কে করেছে জানো? ওই ভয়ঙ্কর মান। হ্যাঁ, ভয়ঙ্কর মানুষ ফাঁসিতে ঝোলাবে? আরে নারীরা বক্তব্য মুখস্থ করছি, বক্তব্য দুটো খুনের প্রতিবাদে ভয়ঙ্কর মাল কাল স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে না। সেই জনসভায় এই জনদরদী সমাজসেবী নেতা জ্যোতির্ময় মল্লিক বক্তব্য রাখবে। ভয়ঙ্কর মাল লিখে দিয়েছে, তাই মুখস্থ করছে আর কি। তারপরে তাদের কোনো অসুবিধা নেই, তবে আগে নিজের ঘরটা সামলাবে আর আমার চাকরির ব্যবস্থাটা তো করো। আরে চিন্তা করিস না, সে চাপ আমি দিয়েই রেখেছি। আমি বললাম দিয়ে জ্যোতির্ময় মল্লিক যখন যে দল ক্ষমতায় আসে আমি সেই দলে। বলি হেলি তো হবি, তুই এখন ঠিক মতো দাঁড়াতেই পারিসনি, তুই হবি আমার নায়িকা। কাছে কাটা আর গোপে তেলটা গোপে না দিয়ে সবাই মিলে তো ভয়ঙ্কর মালের পায়ে দিলে পারিস, তাতে সবার সব হিলে হয়ে যায়। কোথায়?
আরে আগে যা আগে যা। ওখানে গেলে কিন্তু ধরছে তাও হবে না। আমাকে কিছু একটা ধর্ষণ বলে না। আর মানে প্রয়োজনে বললাম তো অসুবিধা নেই। ওনাকে তুই বিয়ে করবি ঠিক করে রেখেছিস। সেটা তো সামনেই তো বিয়ে করতে মেরে দিবি কে দিয়েছে? তোর চুক্তিটাও ফেলে দেওয়ার নয়। অনেক কুকুরিরাও তো অনেক কুকুরের সাথে মেলামেশা করে, কিন্তু কাউকে বিয়ে করে না। কাউকে সন্তুষ্ট করে আমি যদি আমার নায়িকা লক্ষ্য পূরণ করতে পারি, সাথে সাথে দাদার চাকরি, বাবা লোকসভা ভোটের টিকিটটা পাইয়ে দিতে পারি, তো অসুবিধাটা কোথায়? সাব্বাস সাব্বাস আরে সাব্বাস। আরে তোর কোনো তুলনাই হয় না। আমি এবার নিশ্চিত তোমার যখন দুটো মেয়ে হয়েছিল তোমার মনটা বিশ্বত হয়ে উঠেছিল, আর আজ নিশ্চয়ই মনে হচ্ছে এইরকমই 10টা মেয়ে হলে তোমার কপালটা কেমন করে যেত। সত্যি সত্যি আমি ভাবতে পারিনি আমার ছোট মেয়ে এতটা লক্ষ্মীমতী বুদ্ধিমতী হবে। এই রে, আমার বলবে তোর অনুভূতির কথাটা বল। এই দেখ, একদম টিপ্পনিতে কথা বলি না। অনুলিপি যা করেছে না একদম ঠিক করেছি। কাউকে সন্তুষ্ট করে নিজেদের স্বার্থগুলো মিটে না দিতে এতে তার কোনো ভালো পরিচয় হয় না। এমন ভাবে বেঁচে থাকা দিলে গলায় দড়ি দিয়ে মর না। কে তো বড় কথা বলছিস? এই কথা যাবে থাকবে সে তো নিজস্ব ব্যাপার। এখানে যে অন্যায় কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। লজ্জা ভাগাড়ের গন্ধ কি শকুন বুঝতে পারে? তুই কিন্তু সীমা ছাড়ে যাচ্ছিস। জীবনে সীমা রেখাটাই জানিস না, সীমানা বুঝবি কি করে? তুই তো 10 বছর ধরে নির্ভীক থাকছিস, তার সাথে প্রেম চালিয়ে যাচ্ছিস, এতে তোর ইজ্জত সত্যি তো অটুট তো। কেউ যদি কাউকে ভালোবেসে নিজেকে উজাড় করে নিঃস্বার্থ হয় তার নাম প্রেম। আবার কেউ যদি স্বার্থের বিনিময়ে কাউকে বাদ দেয় না, সবাইকে বিলিয়ে দেয়, তার নাম পতিতাবৃত্তি। বাবা, এবার দুটোতেই কিন্তু গাল ফাটিয়ে দেবো। না বলে ফাটা না, না বলে ফাটা। তুই নিজেকে কি মনে করিস? তুই নিজেকে কি মনে করিস? আমরা সবাই গরু ছাগল, আর তুই একটা মানুষ। থেমে যাও থেমে যাও নন্দ থেমে যাও। থেমে থেমেই ও আজ এতটা মাথায় উঠেছে। কিছু বলিনি বলে সত্যবাদী প্রতিবাদী হয়ে উঠেছে। পেটে ফাটলে ফুটানি। আরে জানা রোজগার করে গিয়ে খাওয়া না। তোদের ভাত খুব বেশি দিন খাওয়া। একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমরা যা করছি না এই সংসারে ভালোর জন্য করছি। মানতে পারলে ভালো, না মানতে পারলে এই সংসার ছেড়ে বেরিয়ে যাবি। প্রয়োজন আমি বেরিয়ে যাব, তবু প্রতিবাদ ছাড়বো না। হয়তো আমি একটা সমাজটা পরিবর্তন করতে পারবো না, নিজের ঘরটাকে আমি পরিবর্তন করতে চাইছি। স্বার্থের জন্য অন্যায়ের সাথে আমি আপোষ করতে দেবো না, বাধা আমি দেবই। মানতে হবে। আর মেনে নেবেন বলে কি আপনাকে আমি থানায় রেখেছি? আমি জানি স্যার আপনার অসীম দয়া আছে, কিন্তু স্যার উপর থেকে খুব কড়া করি। যতই করো ততই পরিরঙ্গ বাড়বে। এই জনগণ সামলাতে হবে আপনাকে। কিন্তু আমি জানি স্যার, আমি চেষ্টা করছি স্যার, তবে কিন্তু স্যার ফেসে গেলে আপনাকেই সামলাতে হবে। ওখানের মতো কথা বলি। আরে বলি ভাষাবে নাকি দাদার কথায় বড় বড় মন্ত্রীরা উঠি আর বসি সে তো বিরক্ষণ জানি। ওই নির্ভীককে আপনি একদম পাত্তা দেবেন না। দিনই স্যার, একদম দিন। কোনো কেসটায় লিখতে চাইছিলাম না, পরে কোনো অজ্ঞাত দুষ্কৃতি খুন করেছে বলে কোনো কেসটা লিখিয়েছে। ওটা স্যার ওই টেবিলের তলায় চলে গেছে। ভেরি গুড জয় জনগণ, ভেরি গুড। কিন্তু ওটা যেন আবার টেবিলের তলা থেকে উপরে না উঠে। কার বাপের ক্ষমতা ওটা উপরে তোলে? ঠিক আছে, আজ যান, সামনের সপ্তাহে আপনি পুরোটাই পেয়ে যাবেন। আপনার অসীম দয়া আছে। ওকে জয় জনগণ, আসুন বস। এদের মতটা কি সেটাই একটু জানতে হবে। নমস্কার স্যার, শুভঙ্কর ভাই কোরবানির ভাই। আপনাকে তো আগে কখনো দেখেননি? উত্তরবঙ্গে সার্ভিস করতাম বিএলআর অফিসে, প্রায় 7 বছর ওখানেই ছিলাম। এখন থেকে আমাদের কদমতলা অফিসে। আর দাদার কাছে ও স্যার আমি ডেকেছিলেন। ওই পারবাড়ি জোড়াঘুরের ব্যাপারে তো। হ্যাঁ স্যার, স্যার বড় কাছাকাছি করে দেখবেন স্যার, যে কোনো ভাবেই কিন্তু খুনিকে আর করতে হবে। তার জন্য যত লাগে আমি দেব। আপনার অসীম দয়া আছে। স্যার আপনি জাননি স্যার? আরে যেতে গিয়ে তো স্যার ভাইস করে টাকা উনিও তো বলছিলেন দাদা কি বলছে স্যার তো আপনার ভাইয়ের সঙ্গে কথা বলছে। সর্বনাশ। ছোটবাবু কি বললেন? ছোটবাবুর কি অসীম দয়া? আরে হবে না কেন, একই রক্ত তো। উনিও বলছিলেন যত লাগে তত দেবো, শুধু খুনিদের আর করতে হবে। তাহলে থানা জ্বালিয়ে দেব। আর সেই আগুনে আপনাদের আমি পুড়িয়ে মারবো। কেন স্যার? টাকার বিনিময়ে বা কোনো রাজনৈতিক প্রভাবে খুনিদের আড়াল করতে চাইলে আপনাদের হাল কিন্তু খুব খারাপ হবে। প্রশাসনকে হতে হবে স্বচ্ছ। আর এটা আপনি ভালো করে মাথায় রাখবেন।
দাদা কি বলেছেন ভালো করে বুঝেছেন? আরে আরে বাবু, আমি দুঃখিত আপনার কথা রাখতে পারলাম না বলে। আমি মনে করি অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। হাজার কেন লাখ টাকা দিলেও না, ছাড়বো না, ছাড়বো না, কোনো মতে আমি ছাড়বো না, ছাড়বো না। সত্যি বড় নেতা হওয়ার যোগ্যতা আছে। কি দেখে বুঝলি ভাই? মানে 7 বছরে কিভাবে হাল পাল্টে গিয়েছে। চাকরি করে আমরা কি করব? 7 বছর নেতাগিরি করে গাড়ি বাড়ি সম্পত্তি আধিপত্য, কি ক্ষমতা। ভাবো, যে পুলিশ প্রশাসনকে থানায় কেউ খুঁজে পাওয়া যায়নি, সেই পুলিশ থানার কাজ নিয়ে তোমার ঘরে চলে এসেছে। বাহ, এ আমার সততার ফল। না এসব কেন কর? এত কিছু সব জনগণের আত্মসাৎ করা টাকা। দাদা কথাগুলো কিন্তু বাঁকা। আমার যে ঘুরে গেছে ভাগ্যের চাকা। জয় জনগণ। ভাই সেটা সহ্য করতে পারছে না। শুধু তোমাকে নয়, আমাকেও সহ্য করতে পারছে না। সঙ্গে একদিন বাড়িতে এসে আমার চলা ফেরা সাজ পোশাক সবকিছুর উপর মাতম করে চালাচ্ছে। ওটা মাতব্বরি নয়, ওটা সভ্যতার পাঠ শেখাচ্ছে। এই সব আমার স্বাধীনতা হস্তক্ষেপ করার কোনো অধিকার তোর নেই। মাইনি দিদিমণি হলেন এই যুগের ফিট জবাবের মতো জবাব। হয় পিঠে না কুর্তা পায়খানা কুর্তা সরি ভুল হয়ে গেছে। আপনাদের মাঝে আমার না করাটা একদম উচিত হয় না। আমি তো কুর্তা অন্যায়ের অধঃপতনের ঢেউ উঠেছে এই বাড়িতে। দেখ